আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিন রাতের নিয়মিত আয়োজন পলিটিক্স প্লাসে। আমরা রাজনীতির নানা দিক নিয়ে এখানে কথা বলবার চেষ্টা করি। আমাদের আজকের বিষয় রাজনীতি নিয়ে কথা বলবো, তবে আজকের বিষয় উন্নয়ন এবং গণতন্ত্র। এই বিষয়টাতে আমরা একটু ফোকাস করতে চাই। দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, তাদের পরিচয় করে দিই। প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার আমাদের সঙ্গে রয়েছেন, এবং রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। রোজ রাতে আমরা রাজনীতির নানা বিষয়ে চলমান পরিস্থিতি এবং নির্বাচনের বছর এবং এই নির্বাচন ঘিরে কিন্তু এক ধরনের রাজনৈতিক এক ধরনের প্রাণ চাঞ্চল্য কিন্তু রাজনীতির অঙ্গনে তৈরি হয়েছে এবং কথার লড়াইও কিন্তু শুরু হয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে রোজ আলাপ করি। আজকে একটু হয়তো সুনির্দিষ্টভাবে উন্নয়ন এবং গণতন্ত্রে ফোকাস করবার চেষ্টা করব। আতাউর রহমান ঢালী, আপনাকে আমরা একটু কম পাই, আমরা রিয়াজুল কবির কাউসারকে মাঝে মধ্যে পাই আমাদের অতিথি হিসেবে। আপনার কাছে এই জন্য আজকে একটু প্রথমে যেতে চাই। একটা ঠিক সুনির্দিষ্ট না, একটু ওভারঅল একটু যদি আপনি বিশ্লেষণ আমাদেরকে করেন, এই দিয়ে আমাদের আলোচনা শুরু হতে পারে। যে আমরা দেখছি যে নির্বাচনের বছর নিয়ে কিন্তু অনেক আলোচনা, অনেক কথাবার্তা হচ্ছে, কথার লড়াই, দু দলের নেতারা বা সব দলের নেতারাই আসলে অনেক রকম কথা বলছেন নির্বাচন নিয়ে, অনেক রকম পূর্বাভাস দিচ্ছেন, কথার লড়াই আসলে চলছে। আমরা যদি বলি যে এবছরের শেষে যে জাতীয় নির্বাচনটি হতে চলেছে, সেখানে আসলে গুণগত কোনো পরিবর্তন কি আসলে আমরা দেখব কিনা, বা কোনো রকম ব্যাপার কি আপনি লক্ষ্য করছেন কিনা, আপনার বিশ্লেষণটা সংক্ষেপে একটু শুনতে চাই। ধন্যবাদ। এবং আজকে টিভি পর্দার সামনে অগণিত দর্শক সকলকে ধন্যবাদ। আসলে জাতীয় নির্বাচন একটি দেশ, একটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার পরিবর্তন হয়। জনগণ, যাকে আমরা বলে থাকি সাংবিধানিকভাবে সকল ক্ষমতার মালিক, এই জনগণ তার যে প্রয়োগ, এই মালিকানার যে প্রয়োগ একমাত্র প্রধানত এই নির্বাচনের মধ্য দিয়ে প্রদান করতে পারে। এবং জনগণ ডিসাইড করে যে আগামী 5 বছর কারা দেশের রাজনীতি, কারা দেশের রাষ্ট্র পরিচালনা করবেন। সেজন্য এটা অত্যন্তই গুরুত্বপূর্ণ, কারণ অতীতের দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে বারবারই কালো মেঘের সংখ্যা দেখা দিয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করি। আপনার কাছে আমার সুনির্দিষ্ট প্রশ্নটা ছিল যে এবারে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেখানে কি হবে কি হবে না সেটা আমরা হয়তো, বা কোন দল অংশ নেবে না সেটা হয়তো আমরা অনেক পরে হয়তো নিশ্চিত হতে পারবো। আমি আসলে একটু তলিয়ে দেখতে চাচ্ছিলাম যে কোনো গুণগত পরিবর্তন কি আপনি দেখেন কিনা, ভোটারদের মনোভাব, ভোটারদের চাওয়া পাওয়ার প্রকৃতি, বা রাজনৈতিক নেতৃত্বে যারা আসছেন, পুরনো নেতৃত্ব এবং নতুন অনেক তরুণরা কিন্তু নেতৃত্বে আসছেন, অনেকে তৃণমূল থেকে উঠে আসছেন। এক ধরনের পরিবর্তন নিশ্চয়ই হচ্ছে, এবং এখন তো আসলে যুগটাও বদলেছে, এক ধরনের ডিজিটাল যুগেও আমরা যাচ্ছি। আপনি আসলে সুনির্দিষ্টভাবে কোনো পরিবর্তন গুণগত দেখেন কিনা? পরিবর্তন তো অবশ্যই প্রতিনিয়ত, এটা একটা চলমান পরিবর্তন, কোনো স্থবির জিনিস না। এটা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে সবসময় পরিবর্তন চলে। আমাদের দেশেও সেই পরিবর্তন আছে, চিন্তা চেতনার পরিবর্তন আছে। সেই পরিবর্তনের মধ্যেও যেমন এদেশের যে ইয়াং সেকশন, যারা অনেক দিন ভোট দিতে পারে নাই, তারা ভোট দিতে চায়, তাদের চিন্তা চেতনাকে তারা প্রাধান্য আনতে চায়। এটা তো একটা পরিবর্তন। অবশ্যই বলবো যে এই যে নতুন যে ভোটারদের সেন্টিমেন্ট কি, এটা জানতে হলেই একটা প্রয়োজন অবাধ নিরপেক্ষ নির্বাচন। এটা ছাড়া আপনি এই পরিবর্তনটা, মানুষের মনের পরিবর্তন, অবস্থার পরিবর্তন বা মৌলিক নির্বাচনের ব্যবস্থায় পরিবর্তন, আপনি কিভাবে পরিমাপ করবেন? পরিমাপ করা সম্ভব। ফলে এই জাতীয় নির্বাচনের আগে আমরা কিন্তু অনেকগুলো স্থানীয় সরকার নির্বাচনও কিন্তু দেখবো, এবছরে অনেকগুলোই রয়েছে। ফলে তরুণ ভোটাররা হয়তো ভূমিকা রাখবেন কিভাবে, এই বিষয়ে বিস্তারিত শুনতে চাইবো আপনার কাছে কিছুক্ষণ পরে। আবারও এসে আমরা একটু রিয়াজুল কবির কাউসার, আপনার কাছে একটু আসি। আপনার সঙ্গে তো আসলে অনেক বিষয়ে কথা বলে ফেলেছি গত কয়েক সপ্তাহে, কয়েক মাসে। তারপরে একটু যদি আমরা একটু মানে ফোকাস করবার চেষ্টা করি যে উন্নয়ন এবং গণতন্ত্র, আমরা দেখি যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বা গণতান্ত্রিক পদ্ধতিতে আসলে উন্নয়নের ব্যাপারটি নিশ্চিত করাই তো লক্ষ্য, যে আর
আরেকটু ভালো থাকবো, আরো দেশ এগিয়ে যাবে, সবকিছুতে সব সূচকে ভালো ভালো করবে, এটি তো আসলে লক্ষ্য। কিন্তু আমাদের দেশে আসলে গত কয়েক দশকে আমরা দেখে আসছি যে আমাদের নির্বাচনটাই হয়ে গেছে আমাদের লক্ষ্য। মানে সব রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক সমীকরণ, যত উন্নয়ন প্রকল্প, সবকিছু আসলে শেষ পর্যন্ত কিন্তু ভোটারদের আস্থা অর্জন করা, ভোটারদের দেখানো যে আমরা করেছি, আমরা সেই উন্নয়নগুলো করেছি। নির্বাচনমুখী সবকিছু, উন্নয়নমুখী হয়তো না। আপনি এই ব্যাপারটাকে কিভাবে বিশ্লেষণ করতে চান? ধন্যবাদ এটিএনের নিউজের দর্শকবৃন্দকে, ধন্যবাদ মিস্টার নিরোজ ইমতিয়াজ, ধন্যবাদ ডালি ভাই। আমি আজকে এই অনুষ্ঠান থেকে দেশবাসীকে অভিনন্দন জানাতে চাই, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজকে দ্বিতীয়বারের মতো 4 বছর অতিক্রান্ত করছে। কালকে 5ম বছরে পা দেবে। আমরা মনে করি আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এই 9 বৎসরে দেশকে অর্থনৈতিকভাবে উন্নতির একটা ধাপে নিয়ে আসতে পারছেন, আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে সকল উন্নয়নের রেখাকে অনেক উপরে নিতে বিভিন্ন পেরেছেন, সূচকে ভালো অবস্থানে নিতে পেরেছেন। কেন প্রাসঙ্গিকভাবে বলতে হয় যে দেখেন আজকে এই ডিসেম্বর চলে গেছে, জানুয়ারিতে আমরা আসছি, আমাদের দেশ 47 বছরে পা দিয়েছে। কেন গতকাল ছিল আমাদের 10ই জানুয়ারি, আপনি জানেন বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে পা রেখেছিলেন। আমরা মনে করি তখনই বাংলাদেশ পরিপূর্ণতা পেয়েছিল স্বাধীন বাংলাদেশ হিসাবে, বঙ্গবন্ধুর স্বপ্ন সেদিন বাস্তবায়ন হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে বলতে হয় যে 47 বছর বয়সে বাংলাদেশ যে স্থানে থাকার কথা ছিল, যে অবস্থায় থাকার ছিল, সেটা কিন্তু হয়নি। তারপরও গর্ব করে আজকে বলতে পারি 2018 সালে যে আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক কিছু হয়েছে। আমি যে 2-1টা বিষয় যে আপনাকে বলি, যে আজকে যদি আমরা 2006 সালে যখন এই বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখন দেশের অবস্থা কি ছিল, আর আজকে 2018 সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কি অবস্থানে রেখেছে। আপনি যে বলতেছেন উন্নয়ন, অবশ্যই যেহেতু এটা নির্বাচনের বছর, আমরা আগামী ডিসেম্বর হয়তো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দল অবতীর্ণ হব, সেখানে আমরা অবশ্যই আমাদের উন্নয়নের কথা জনগণকে বলতে হবে। এবং আমরা যেটা চাই, কারণ আপনি জানেন 21 বছর লড়াই সংগ্রাম করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ 96 সালে ক্ষমতায় এসেছিল। 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে উন্নয়নের কাজগুলি হাত দিয়েছিল, আপনি তো লক্ষ্য করে দেখবেন 2001 সালে ক্ষমতায় না আসার কারণে এবং যারা ক্ষমতায় এসেছিল তখন সকল উন্নয়ন কাজগুলি ব্যাহত হয়েছিল। তাই আমরা চাই 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে জনগণ এই সরকারের ধারাবাহিকতা বজায় রাখবে। কারণ এই কারণে বলতে চাই, আমি যে 2-1টা পরিসংখ্যান আপনাকে দেই, যে 2006 সালে আমাদের মাথাপিছু আয় ছিল $543, এটা হয়েছে এখন $1602। আমাদের রিজার্ভ এটা ছিল $3.5 বিলিয়ন, এটা এখন হয়েছে $32 বিলিয়ন। যদি দেখেন রেমিটেন্স, আপনি তো জানেন যে আমাদের 17 কোটি লোক, 1 কোটি লোক এখন বিশ্বের আপনি যে পয়েন্টগুলো বললেন, একটু যদি আমি আপনাকে একটু ধরিয়ে দেই, যে আমরা যদি দেখি যে উন্নয়নের বিভিন্ন যে উদাহরণগুলো বা নমুনাগুলো যেগুলো নিয়ে আমরা কথা বলছি, সেগুলো নিয়ে কিন্তু এক ধরনের সংশয় বা শঙ্কা ঠিক না। যেমন নির্বাচনের আগে হয়তো পদ্মা সেতুটি কাজ শেষ করবার একটা ব্যাপার ছিল, তো সেটি কিন্তু এখনো পর্যন্ত সংশয় রয়েছে যে নির্বাচনের আগে শেষ হবে কিনা। আমরা দেখেছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 4 লেন করা হয়েছে, হ্যাঁ, এবং আরো অনেক মহাসড়ক আসলে কাজ চলছে, এবং আমাদের ঢাকা শহরে মেট্রো রেল, এরকম অনেকগুলো উন্নয়ন প্রকল্প কিন্তু আসলে চলছে, এবং সবগুলো আসলে নির্বাচনের আগে শেষ হবে কিনা, এবং যেগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবার কথা আমরা দেখছি। আবার রেমিটেন্সের ব্যাপারটা যেরকম বেশ উঠেছিল, কিন্তু আমরা কিন্তু আবার দেখেছি রেমিটেন্স প্রবাহ আসলে আবার কিছুটা কমেছিল, গত বছর মাঝামাঝি সময় বেশ কমে গিয়েছিল। তো এরকম অনেক ব্যাপার কিন্তু আসলে রয়েছে। রেমিটেন্সের যে বিষয়টা, আপনি জানেন 1 কোটি লোক সবাই ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠায় না, কেউ হুন্ডি বা ব্যক্তিগতভাবে টাকা পাঠায়, টাকা তো বাংলাদেশে আসে। এটা যদি ব্যাংকিং চ্যানেলে আসতো তাহলে এটার সংখ্যা অনেক বেড়ে যেত। তারপর রপ্তানি আয় দেখেন, আমাদের তো এখন আমরা গর্ব করে বলতে পারি যে বিশ্বে এখন অনেকগুলি বিষয়ে, যেমন আমরা এখন বিশ্বে এই যে ফসলের জাত উৎপাদন যেটা করা হয়েছে, এটা বিশ্বে আমরা প্রথম। আমরা যে পোশাক উৎপাদনকারী দেশ হিসাবে বিশ্বের 2য় স্থানে আছি। এখন বিশ্বের যে কোনো শহরে আপনি যান, যত বড় মলে যান, যত বড় স্টোরে যান, মেড ইন বাংলাদেশ কাপড় আপনি পাবেন। এটা আমাদের গর্বের বিষয়। শুধু পোশাক নয়, আপনি যদি দেখেন সবজি উৎপাদন, আমরা বিশ্বে কিন্তু এখন 3য় পর্যায়ে আছি সবজি উৎপাদনে, এবং ধান এবং মাছ এটা আমরা 4র্থ পর্যায়ে আছি, এবং আলু এবং আম আমরা 7ম পর্যায়ে আছি। এই আমরা কিন্তু
এই রেখাগুলি আমরা অনেক উপরে নিয়ে যেতে পেরেছি বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এটা শুধু উন্নয়নের দ্বারা বললাম, রাজনৈতিকভাবে যদি বলেন আজকে বিশ্বের যে কোনো সেমিনার বলেন, আন্তর্জাতিক অনুষ্ঠান বলেন, যত ধরনের অনুষ্ঠান হোক, আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কিন্তু আমন্ত্রিত হন। আপনি দেখেন গত 17 সালে যতগুলো আন্তর্জাতিক সভা হয়েছে, সেমিনার হয়েছে, শেষ মুহূর্ত হলো আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। অর্থাৎ জননেত্রী শেখ হাসিনা আজকে বিশ্ব নেত্রী। এবং আরেকটি জিনিস দেখেছেন যে বিশ্বে সৎ প্রধানমন্ত্রী হিসেবে একটা তালিকা করা হয়েছে। এ বিষয়ে আমাদের আলোচনা আরো চলবে, তবে তার আগে ছোট্ট বিরতি নেবার সময় হচ্ছে। দর্শক কিছুক্ষণ পরেই ফিরবো, সঙ্গে থাকবেন। আমরা আছি পলিটিক্স প্লাসে, রাজনীতির নানা সমীকরণ বুঝবার চেষ্টা করছি। দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছি উন্নয়ন এবং গণতন্ত্র আজকে আমাদের আলোচনার বিষয়। আমাদের সঙ্গে আলোচনায় আতর রহমান ঢালি, আপনি কিছুক্ষণ আগে আসলে বলছিলেন যে তরুণ ভোটারদের কথা আসলে বলছিলেন যে তাদের মনোভাব বা তারা আসলে কি চায়, এই বিষয়টি হয়তো এবারের নির্বাচনে, এবারের জাতীয় নির্বাচন যেটা এই বছরের শেষের দিকে হবার সম্ভাবনা রয়েছে, সেখানে হয়তো একটু বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। এই বিষয়টা সম্পর্কে আপনার কাছে একটু বিস্তারিত আকারে শুনতে চাই, আর একটা সম্পূরক প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, যে প্রশ্নটি আসলে পলিটিক্স প্লাসে আমি সব অতিথির কাছে করি, যে সেটি হলো যে আমরা আসলে দু দলের বড় নেতা যারা আসলে কথা বলেন, তারা কিন্তু আসলে কথা বলছেন এবং এক ধরনের ফাঁক আমরা দেখতে পাই। এক বলছেন, আওয়ামী লীগ বলছে যে কোনোভাবে সংবিধানের বাইরে যাওয়া চলবে না, দলীয় সরকারের অধীনে নির্বাচনটি হবে। আবার সব দলের নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে এবং সব দল অংশগ্রহণ নিশ্চিত করা হবে এবং সংবিধান যেভাবে বলছে সেভাবে হবে। আবার বিএনপি বলছে তাদের দাবি মানতে হবে, কিন্তু আবার নির্দলীয় সরকারও তাদের চাই, সংসদে থাকা চলবে না। ফাঁক কিন্তু আসলে রয়েছে। এ বিষয়ে কি আপনি কিছু যোগ করতে চান কিনা? আসলে আপনি যেভাবে দেখছেন, আমি এখানে কোনো ফাঁক দেখছি না। এটি একটি সরল রাস্তা। সংবিধান জনগণের জন্য, দেশের জন্য। এই সংবিধান আমরা বারবার পরিবর্তন করেছি, এক ব্যক্তির জন্য পরিবর্তন করেছি। বিচারপতি শাহাবুদ্দিনকে জনগণের স্বার্থে আমরা আবার ফিরিয়ে নিয়ে এসেছি। তো সেদিন তো সংবিধান প্রশ্ন আসে নাই যে সংবিধানে এটা আছে, সংবিধানে এটা নাই। এরপরেও আমরা বারবার জনগণের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, দেশের স্বার্থে সংবিধান পরিবর্তন করেছি। সংবিধান এরকম কিছু জিনিস না, প্রতিটা সংবিধানেই আপনি দেখেন আছে, এততম কি বলে সংশোধনী আছে। তো পৃথিবীর কোনো সংবিধান আছে যে ইনট্যাক্ট অবস্থায় আছে? যুগের প্রয়োজনে, তালের প্রয়োজনে এটা পরিবর্তিত হয়। সেই মানে সেই সুযোগ কি রয়েছে কিনা নির্বাচনের আগে? আজকে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তার সুবিধার্থে, নির্বাচনের সুবিধার্থে এই সংবিধানকে পরিবর্তন করেছেন, যাতে নির্বাচনে উনি একক সুবিধা করতে পারেন। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকারের জন্য এই আওয়ামী লীগকে 193 দিন হরতাল করতে হয়েছে। সেটা আমরা যদি অতীত ভুলে যাই, শুধু বর্তমানকে নিয়ে বসবাস করি, তাহলে ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারবো। আমরা একটু নির্বাচন নিয়ে একটু ফোকাস করতে চাই। যে খালেদা জিয়ার বিরুদ্ধে আমরা দেখছি, বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, আমরা দেখছি তার বিরুদ্ধে কিন্তু একের পর এক মামলা কিন্তু চলছে, মামলার কার্যক্রম চলছে এবং বিএনপি কিন্তু এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। আমরা গণমাধ্যমে দেখি, রাজনৈতিক বিশ্লেষকদের কথায় শুনি যে এই বিষয়টি হয়তো এক ধরনের চিন্তার ভাঁজ ফেলেছে বিএনপির নীতি নির্ধারকদের মুখে। আপনি আসলে কি যোগ করতে চান? আসলে এটা রাজনীতি যারা করে, এই ধরনের বিরোধী দলে থাকলে, আমরা পাকিস্তান আমলে দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবকে কত মামলা খেয়েছেন। এমন জঘন্য মামলাও আছে যেটা আমি
এখানে উচ্চারণ করতে চাই না, মাওলানা ভাসানীরা মামলা খেয়েছেন। তো এই মামলা দিয়ে তো আসলে বিচার হয় না। আজকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ওনার 15টা মামলা একতরফাভাবে তুলে নিলেন, আর এদেশের দুইবার তিনবার প্রধানমন্ত্রী, অত্যন্ত জনপ্রিয় নেত্রী, তাকে এই সরকারের প্রশাসনের মাধ্যমে বিভিন্ন মামলায় প্রতিদিন, আগামী সপ্তাহ থেকে তাকে প্রতিদিন কোর্টে হাজিরা দিতে হবে। এটার অর্থ আওয়ামী লীগ বিএনপিকে চাপে রেখে তার নির্বাচনী সুবিধা নিতে চায়। এটাও এক ধরনের লেভেল প্লেইং ফিল্ড বিএনপি নয়। কি এই সুবিধা আওয়ামী লীগকে দেবে কিনা? অবশ্যই নয়। কেন দেবে? বিএনপি বলেছে বিএনপি অবাধ নিরপেক্ষ নির্বাচন চায়। বিএনপি তো ভয় পায় না অবাধ নিরপেক্ষ নির্বাচনে। আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল, এই দল অবাধ নিরপেক্ষ নির্বাচনে কেন ভয় পায়? কেন এই দল এখনো, আমরা কথায় কথায় বলি দেশের সেনাবাহিনী আমাদের আমার মনে হয় সম্পদ। রিয়াজুল কবির কাউসার একটা- উনি হয়তো এর এক জবাব সেকেন্ড একটু শেষ করতে দেন, ফিরবো আপনার কাছে। জি, কথাটা শেষ করি। দেশের সেনাবাহিনী আমাদের গৌরব। এই কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলে এসেছেন সেনাবাহিনী যাওয়ার পার্টনার। তারপরে নির্বাচনে সেনাবাহিনীর মোতায়েন, আপনি জানেন 72 সংবিধানের আর্টিকেল 152-তে শৃঙ্খলা বাহিনীর যে যে তারা করেছিল ব্যাখ্যা, সেখানে সেনাবাহিনীর নাম শৃঙ্খলা বাহিনী হিসাবে আছে। সংবিধানের শৃঙ্খলা বাহিনী হিসাবে সেনাবাহিনীর নাম থাকলে নির্বাচন কমিশন আরপিওর মাধ্যমে এটাকে কিভাবে চেঞ্জ করে? নির্বাচন কমিশন বড় না সংবিধান বড়? দীর্ঘ আলোচনা, আপনার কাছে আবারও ফিরবো আমরা একটু। অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কালচার, আপনি নিশ্চয়ই কিছু নিশ্চয়ই জবাব আপনার কাছে রেডি হয়েছে, আপনি লিখছিলেন, আমি আসলে দেখছিলাম। তবে আপনি শেষ কথা, এর আগে আলোচনায় আপনি আসলে যেটা বলছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার একটি কিন্তু ব্যক্তিগত ইমেজ তৈরি হয়েছে শুধু দেশে নয় এবং সারা বিশ্ব জুড়ে তৈরি হয়েছে। এটি কি আসলে আওয়ামী লীগের দলীয় ইমেজের সঙ্গে কোনোভাবে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে? কোনো কারণে কি আসলে আওয়ামী লীগের ইমেজ, গ্রহণযোগ্যতা, এটি কি আসলে একটু কম গুরুত্ব পেয়েছে গত 9 বছরে? বা এই ব্যাপারটা কি আসলে দলীয় যে সাংগঠনিক যে স্ট্রেংথ, শক্তিমত্তা, এতে কি আসলে একটু কম মনোযোগ দেওয়া হয়েছে? একটু আপনার বিশ্লেষণ একটু সুচিন্তিত, নিশ্চয়ই একটু মানে স্পর্শকাতর প্রশ্ন বটে এটা। আচ্ছা, আমি আগে ডালিভাইয়ের একটা কথা বলি। ডালিভাই বলেছেন সংবিধান বারে বারে চেঞ্জ হয়েছে। এই দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচার বন্ধের জন্য সংবিধান পরিবর্তন করা হয়েছিল, ইন্ডিভিজুয়াল অধ্যাদেশ হয়েছিল, যা পরবর্তীতে 96 সালে এটা বাতিল করা হয়েছিল। আর উনি যেটা বেগম খালেদার কথা বলতেছিলেন, উনি এখন বিভিন্ন মামলায় মানে নিয়মিত কোর্টে যেতে হচ্ছেন। কারণ হলো উনি গত 4 বছর কোর্টে যান নাই, 154 বার উনি আদালতে সময় নিয়েছেন, যার জন্য এখন মামলাগুলি শেষ পর্যায়ে ওনাকে যেতে হচ্ছে। আর যেটা বলেছেন আমাদের দলীয় সভানেত্রী, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা, ওনার যে মামলা ছিল, এই মামলাগুলি কিন্তু আইনগতভাবেই উনি মামলা থেকে বেরিয়ে আসছেন। কেন ওনারা যে পরিবেশটার কথা বলতে চান, তত্ত্বাবধায়ক সরকারের কথা, ডালিভাই হয়তো একমত হবেন যে আমরা কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘদিন ভোটের অধিকারের জন্য আন্দোলনের সঙ্গে করেছি, তত্ত্বাবধায়ক সরকারের জন্য করেছি। কিন্তু 2006 সালের পরে আমাদের যে অভিজ্ঞতা, শুধু আমাদের নেত্রী না, ওনাদের নেত্রীও জেলখানায় গিয়েছিলেন, এবং আজকে সেই ঐতিহাসিক 1-11। সো এটা আমাদের মনে রাখতে হবে। আজকে আপনার বিষয় যেটা হলো উন্নয়ন এবং গণতন্ত্র। আমরা বলতে চাই যে রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গত 9 বছরে কি করতে পেরেছে, এবং যে নির্বাচন আসছে সেই নির্বাচনের জন্য এদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ বিদ্যমান কিনা, নির্বাচন কমিশনকে বর্তমান সরকার সকল ধরনের সাপোর্ট দিয়েছে কিনা। আপনি যখন গত এই যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, কেন সিটি কর্পোরেশন নির্বাচন কিন্তু এখন দলীয়ভাবেই হচ্ছে, নৌকা, দানের শীষ, লাঙ্গল, দেখেন কোনো নির্বাচনে কোনো কথা ওঠেনি। এবং আপনি তো খেয়াল করেছেন কুমিল্লা এবং রংপুরে আমরা পরাজিত হয়েছি, কিন্তু আমরা মনে করি নির্বাচনের জয় হয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে। আমি আরও একটি উন্নয়নের কথা বলতে চাই, কেননা যেহেতু আমরা এখন আইটির যুগ, আমাদের 2006 সালে বিদ্যুৎ ছিল 3200 মেগাওয়াট, এখন সে বিদ্যুৎ হয়েছে 16,000 মেগাওয়াট। বিদ্যুৎ কেন্দ্র ছিল 27টি, এখন বিদ্যুৎ কেন্দ্র হয়েছে 160টি। আমাদের খাদ্য উৎপাদন ছিল 2.7 মেট্রিক টন,
কোটি মেট্রিক টন, এখন 4 কোটি মেট্রিক টন হয়েছে। আর এই যে আমরা এটি বসে আছি এটি নিউজে, বাংলাদেশে এখন 44টি টিভি চ্যানেল আছে, 26টি ওয়ার্কিং পাইপলাইনে আছে, আমাদের 22টি FM রেডিও আছে এবং 32টি কমিউনিটি রেডিও আছে যেটা গ্রামে শোনা যায়। অর্থাৎ আইটি সেক্টরটাকে আমাদের সরকার কোথায় নিয়ে গেছেন? আমাদের দেশে এখন 17 কোটি লোক, আমাদের 14 কোটি মোবাইল গ্রাহক, 6 কোটি ইন্টারনেট গ্রাহক, এবং আমাদের যে 4725টা ইউনিয়ন পরিষদ, প্রতিটা ইউনিয়ন পরিষদ কিন্তু একটা তথ্য কেন্দ্র যেখানে সকল ধরনের সুবিধা পাওয়া যাবে, চাকরি, ভর্তি, পরীক্ষার ফর্ম বা যে কোনো তথ্য এখন সেটা পাওয়া যাচ্ছে। আমরা মনে করি আমাদের সরকার এখন ওই ইউনিয়ন তথ্য কেন্দ্রে আমাদেরকে নিয়ে যেতে পেরেছেন। এখন জমি রেজিস্ট্রি আপনি জানেন এখন ওইভাবে হচ্ছে, জাল করার সুযোগ নেই। অর্থাৎ এই যে ডিজিটালাইজেশন যেটা করার, আমার মনে হয় আমাদের সরকার সেটা করতে সমর্থ হয়েছে এবং এটা চালিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা, উনি আতাউর রহমান ঢালি উনি কিন্তু তরুণ ভোটারদের কথা বলেছেন, এবং তরুণ ভোটারদের নিয়ে কিন্তু আমরা এক ধরনের আলোচনা কিন্তু সবসময় শুনি। আওয়ামী লীগের বিভিন্ন নেতাও কিন্তু আসলে তরুণ ভোটারদের কথা বলেছেন, যদি সাম্প্রতিক সময় আমরা নতুন করে আলোচনা শুনিনি। এই বিষয়ে কি আপনি কিছু যোগ করতে চান? অবশ্যই, আমরা তো মনে করি তরুণ ভোটাররা আমাদের অ্যাসেট, এবং তরুণ ভোটার যে খোরাক, সেই খোরাক কিন্তু আমরা তাদের হাতে তুলে দিয়েছি। এখন তাদের কাছে নেট হলো এটা, একটা মোবাইল ফোন, স্মার্টফোন, এটা তারা সকল ধরনের সুবিধা পাচ্ছে তারা, এবং অল্প পয়সায়, এবং কিছু কিছু সুবিধা বিনা পয়সায় পাচ্ছে, যেটা পয়সা লাগে না, ফি লাগে না। এবং আপনি জানেন আমাদের এই আইটি সেক্টরে প্রতিনিয়ত এই রেট কমানো হচ্ছে এবং এটাকে সহজলভ্য করা হচ্ছে। প্রতিনিয়ত কিন্তু এই কাজটা আমরা চালিয়ে যাচ্ছি। আসলে উন্নয়ন নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটা আসলে একটা লম্বা দীর্ঘ আলোচনা। আমরা একটু রাজনীতিতে ফোকাস করে থাকতে চাই। আমাদের আরো অনেক আলোচনা চলবে, আমাদের আবারও বিরতি নেবার সময় হয়েছে, এরপরে অন্য আলোচনায় যাব। দর্শক কিছুক্ষণ পরেই ফিরছি, সঙ্গে থাকবেন। পলিটিক্স প্লাসে কথা বলছি উন্নয়ন এবং গণতন্ত্র নিয়ে। দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, তাদের বিশ্লেষণ, তাদের ভাবনাগুলো শুনবার চেষ্টা করছি। এবার একটু আগে যাব রিয়াজুল কবির কাউসার আপনার কাছে। আচ্ছা, উন্নয়ন নিয়ে কথা বলছিলাম, অনেকগুলো উন্নয়ন প্রকল্প আসলে চলমান একদম শেষ পর্যায়ে রয়েছে আমরা আসলে যেটি দেখছি, এবং শেষ বছরে আওয়ামী লীগের শেষ বছরে এক ধরনের তাড়াও রয়েছে যেগুলো খুব নির্বাচনের আগে আগে শেষ করবার। কিন্তু আবার একই সঙ্গে আমরা দেখি যে অতীতের সবগুলো নির্বাচনের বছরগুলোতে কিন্তু এক ধরনের রাজনৈতিক একদিন উত্তেজনা শুরু হয়, এবং অনেক রকম কর্মকাণ্ড কার্যকলাপের কারণে কিছু হিসেবের বাইরে ঘটনাও ঘটে। যে আমরা দেখেছি যে গত বছর কোনো হরতাল হয়নি, কিন্তু এই বছর কে বলতে পারে হরতাল হবে কি হবে না। হ্যাঁ, এরকম আরও অনেক সংঘাতের কোনো ব্যাপার স্যাপার ঘটবে কিনা, নিশ্চয়ই আমরা চাই না সেগুলো ঘটুক, কিন্তু যদি ঘটে সেক্ষেত্রে কি আসলে উন্নয়ন প্রকল্প যেগুলো এরই মধ্যে কিন্তু নানা কারণে দেরি হয়েছে, আওয়ামী লীগের এক ধরনের দুশ্চিন্তা রয়েছে, টেকনিক্যাল কারণে দেরি হয়েছে। হ্যাঁ, দেরি হয়েছে, যেমন পদ্মা সেতুতে লেয়ার পাওয়া যাচ্ছিল না, এই জন্য দেরি হয়েছে। একদম ন্যায্য কারণ, আমি মানছি সেগুলো, যে এগুলো এক ধরনের দুশ্চিন্তার কারণও নিশ্চয়ই হয়েছে, যেগুলো আসলে আওয়ামী লীগ চেয়েছিল যেগুলো আগে শেষ করবার হয়নি কোনো কারণে। তো এই মানে শেষ বছরে এসে এই ধরনের উন্নয়ন প্রকল্প নিয়ে আসলে আওয়ামী লীগ কি ভাবছে বা শেষ আমরা মনে করি আমাদের যে মেগা প্রজেক্ট পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক কেন্দ্র, পায়রা বন্দর, কর্ণফুলী, চিটাং কর্ণফুলী ট্রেনের অনেকগুলো মহাসড়কের প্রকল্প, মেট্রো রেল, আমাদের 4 লেনের অনেকগুলি মহাসড়কের কাজ চলছে, এবং আপনারা জানেন এই কাজগুলি খুব স্মুথলি চলছে। আর আমি প্রথমেই বলেছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার একটা স্থিতিশীলভাবে দেশটা চালিয়ে যাচ্ছে। কেন এখন হরতাল নামক একটা বস্তু বাংলাদেশ আর নেই। আমরা তো মনে করি আন্দোলনের একটা হাতিয়ার। আমার মনে হয় এই হাতিয়ারটাকে নষ্ট করে ফেলা হয়েছে। আমরা কিন্তু দেখেছি যে গতকালকে ঢাকা বিমানবন্দর কিন্তু সারাদিন অবরুদ্ধ ছিল। না, এটা ছিল অন্য একটা বিষয়, এটা কোনো রাজনৈতিক বিষয় না, এটা অন্য একটা বিষয় ছিল, এবং আপনি দেখেন আজকে সেটা সুরা হয়ে গেছে। জি জি জি, এটা নিয়ে হবে না। আমি আরো বলতে চাই, আপনি তো জানেন 9 বছরে আওয়ামী লীগ সরকার, জননেত্রী শেখ হাসিনা সরকার 1,33,00,000 নতুন কর্মসংস্থানের চাকরি দিয়েছে। এই সরকার স্পষ্ট তো বলতে চাই, যেমন 2006 সালে আমাদের বাজেট ছিল 61,000 কোটি টাকা, এখন সেটা 4,20,00,000 কোটি টাকা হয়েছে। এই যেমন আরেকটা অনুষ্ঠান আমি স্পষ্ট বলতে চাই যে এই যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ, এটা ছিল স্রেফ 45 কোটি টাকা, এখন সে 45 কোটি ডলার, এখন এটা হয়েছে 223 কোটি ডলার। আরেকটি কথা বলতে চান, ওনারা বলতে চান
যে আমাদের সরকার আমাদের অনেক প্রশ্ন আনেন। আপনি তো লক্ষ্য করে দেখেছেন এই বাংলাদেশে ঢাকা শহরে, ঢাকার রাজধানী ঢাকায় ইতিমধ্যে একটা আইপিও সম্মেলন হয়েছে, সিপিও সম্মেলন হয়েছে। আপনি জানেন তারা কারা? বিশ্বের যে গণতান্ত্রিক দেশ আমরা যাদেরকে বলি, তাদের সেই সব দেশের পার্লামেন্টের এমপিরা, স্পিকাররা আমাদের ঢাকায় এসেছেন, এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। আমরা বলতে পারি সকল দিক থেকে আমাদের সরকার, স্থিতিশীল সরকার এবং আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা এই বাংলাদেশের জন্য যা করেছেন, আর স্পষ্ট করে বলতে চাই, মানে এটা কষ্ট নিয়েও বলতে চাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন হয়তো সেটা বাস্তবায়ন করতে পারেন নাই, কারণ ওনাকে 75-এর 15 আগস্ট হত্যা করা হয়েছিল। আজকে 18 সালে খুব গর্ব করে বলতে পারি যে তার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আজকে সেই স্বপ্নে বহুলাংশ বাস্তবায়িত হয়েছে, এবং যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আগামী বার যদি জনগণের ম্যান্ডেট আমরা পাই সেগুলো বাস্তবায়ন হবে। আমরা একদম শেষ সময় আছি। আমরা আতর রহমান ঢালি আপনার কাছে শেষ মুহূর্তে, মানে শেষ হয়তো আপনাকে দিয়ে করতে হবে। আমি আসলে ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিছুই বলা হয়নি, বলতে চাই বাংলাদেশে উন্নয়নের যে ধারা প্রথম রচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে যেটা নিয়ে আমরা গার্মেন্টস সেক্টর গর্ব করি, সেটা জিয়াউর রহমান প্রথম শুরু করেছিলেন। আজকে জনশক্তি রপ্তানি, এই দুইটা সেক্টরই বাংলাদেশের প্রধান বৈদেশিক অর্জন, যেটা নিয়ে আওয়ামী বন্ধুরা এত গর্ব করেন, কিন্তু একবারও বলেন না যে জিয়াউর রহমান এটা শুরু করেছিলেন। কৃষিক্ষেত্রে যে উন্নয়ন, এটা জিয়াউর রহমানের অবদান, সেইটারই ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে বাংলাদেশ, এটাকে স্বীকার করতেই হবে। বঙ্গবন্ধুর বাংলাদেশ, হ্যাঁ অবশ্যই। সাথে সাথে জিয়াউর রহমান বলেন, যারা অবদান রেখেছেন মাওলানা ভাসানীর বাংলাদেশ, সবারই একজনের নেতৃত্বে বাংলাদেশ আসে নাই, শেষ নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু, সেটাই ইতিহাসের পর্যালোচনা। কোনো উপায় নেই। জি, আজকে নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কার ডাকে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, এগুলো উন্নয়ন এবং গণতন্ত্র, যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। বিখ্যাত আপনার অর্থনীতিবিদ অমর্ত্য সেন কয়েকদিন আগে বলেছেন যে যারা বলে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, সেই উন্নয়ন কোনোদিনই টেকসই হয় না। গণতন্ত্র এবং সুশাসন ছাড়া পৃথিবীর কোনো দেশ, দু একটি ব্যতিক্রম ছাড়া কোথাও উন্নয়ন হয় নাই, এর কোনো নজির নেই। আজকে আমাদের দেশে গণতন্ত্রও নেই, সুশাসনও নেই। আর মেগা যে প্রকল্পের কথা বন্ধু বলছেন, মেগা প্রকল্পের কথা, পদ্মা সেতুর কথা, ওবায়দুল কাদের সাহেব কিছুদিন আগেও বলেছেন, পদ্মা সেতুর যে নিচে যে ভয়াবহ পানি, এ নিয়ে উনি শঙ্কিত। গত 4 দিন আগে পদ্মা সেতু, এখনো পদ্মা সেতুর কাজ 50% শেষ হয়নি। তারপরে মেট্রো রেল প্রকল্পের কথা বললেন, শুরু হয়েছে, বন্ধু, এটা 18 সালে শেষ করার কথা, এখন মাত্র 21 সালে শেষ করার কথা। 12% কাজ হয়েছে, 22,000 কোটি টাকা। আপনি পদ্মা সেতুতে 10,000 কোটি টাকা প্রাক্কলিত ব্যয়, এটা এসেছে এখন 30,000 কোটি টাকা। ঠিক একইভাবে আপনার রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে আপনার প্রতি মেগাওয়াট $50 লক্ষ করে দিচ্ছেন, আর ভারত দিচ্ছে $30 লক্ষ। এই যে টাকা, হ্যাঁ, মেট্রো রেল এবং যে সমস্ত মেগা প্রকল্প দেশের সম্পদের সাথে অবশ্যই যুক্ত হয়। আর যেই মেগা প্রকল্প শুধুমাত্র অর্থনৈতিক ব্যক্তিগত কারণে হয়, এবং যেই মেগা প্রকল্প আগামী দিনে এটা নেগেটিভ হয়ে দাঁড়াবে, কারণ আমাদের আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় একদম শেষ। আজকে আর আলোচনা করা গেল না, বিস্তারিত আলোচনা নিশ্চয়ই অন্য কোনো দিন আবারও একই আলোচনায় আপনাদের সঙ্গে যুক্ত হব, এবং তখন হয়তো আরো বিস্তারিত আকারে শুনবো আপনার বিশ্লেষণ। আমরা ধন্যবাদ জানাই আমাদের দুজনকেই আমাদের সঙ্গে আলোচনা যুক্ত হবার জন্য। উন্নয়ন এবং গণতন্ত্র এই বিষয় নিয়ে কথা বলছিলাম। বিষয়টি আসলে অনেক বিস্তারিত, যে সংক্ষেপে এই অল্প সময় কথা বলে শেষ করাটা অনেক কঠিন। মনে করি দিয়ে যে আজকে কিন্তু 1-11 আমরা কিছুটা এড়িয়েই থাকলাম এই প্রসঙ্গটি নিয়ে, রাজনীতির এই বিষয়টি নিয়ে। আমরা হয়তো সামনের দিনগুলোতে একটু তাকাতে চাইবো, রাজনৈতিক এক ধরনের স্থিতিশীলতা থাকবে যেহেতু নির্বাচনের বছর, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম আজকে, এবং আরও কয়েকদিন হয়তো আমাদেরকে বিষয়টি নিয়ে কথা বলতে হবে। আজকের পলিটিক্স প্লাসের আলোচনা এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।